সকালে ঘুম ভেঙে ফিজা অবাক, নিজের বিছানার অর্ধেকটা জুড়ে শুধু ঝুমকো জোড়া। বাহারি রঙের থেকে শুরু করে স্বর্ণর সাথে কিছু ডায়মন্ড ও চকচক করছে। ফিজা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কে ভাবল হয়তো সে স্বপ্ন দেখছে। চোখ বন্ধ করে নিল সে। তখন কানে আসে মোলায়েম স্বর। স্বপ্ন নয়, সব বাস্তব। তুমি চোখ খুলো, সুগন্ধি ফুল। আবরাজের কণ্ঠ কানে আসতে ফিজা চোখ মেলে তাকালো। দৃষ্টি স্থির হলো শর রুমের দরজায় দাঁড়ানো, কোমরে টাওয়াল পেঁচানো আবরাজ খানকে। সে বিস্ময়ে ঘর থেকে বলে উঠল, এসব কি আবরাজ? এতগুলো? আমি এত জোড়া দুল দিয়ে কি করব? করবে? এদিকে শাড়িগুলো রাখায় আপনার কাপড় রাখতে অসুবিধা হচ্ছে। আপনি আবার পাগল করে দিবেন আমায়। ফিজা মন খারাপ সাথে হতাশ হয়ে বলে। আবরাজ কিছু ভেবে বলল, সন্ধ্যায় সারপ্রাইজ আছে, অপেক্ষা করো। এরপর রেডি হয়ে বউয়ের কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। ফিজা তখনও বিছানায় আতশোয়া হয়ে ভাবে কিছু। ড্যাশ 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 ড্যাশ। সকালে ফিজা নিচে এসে শাশুড়িকে হাতে হাতে রান্নাঘরে সাহায্য করল। ইলা বেগম যদিও না করলেন, তবুও খুশি তিনি পুত্রবধূ তারই মতো রান্নাবান্না নিজে করতে ভালোবাসে। সে নাশতা তৈরি করে ফিজা শ্বশুর মশাইকে ডেকে আনল। মেহরিন সকাল সকাল বেরিয়েছে। আব্রাহাম, ট্রিনা আগে থেকে নাশতার টেবিলে ছিল। আব্রাহাম নাশতা করে চলে গেল। ইলা বেগম মহিতা বেগমকে নিয়ে বসলেন। মিলন খান এসে হ্রস্বই কার্যে বসল। ফিজাকে ডেকে পাশে বসালো। প্লেটে নিজে নাশতা তুলে দিলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, দীর্ঘদিন বাঁচো। ফিজা হাসল। মিলন খানের এই কথার মানে ফিজা বুঝতে পেরেছে। আবরাজের জন্যই তো এই কথা বলেছেন। ঘরের ছেলে যে ঘরে ফিরেছে। ড্যাশ 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 ড্যাশ। একটা রুম, ছোটখাটো একটা শাড়ি শপিং মল বলা চলে। শাড়িগুলো কি সুন্দর করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা। কয়েক জোড়া মেয়েলি জুতো একটা র্যাকে সুন্দর করে সাজানো। ছোটখাটো একটা ড্রেসিং টেবিল, যার সবটা জুড়ে রয়েছে হরেক রকমের চুড়ি, কানের দুল, বিভিন্ন হাতের রিং, ম্যাচিং ম্যাচিং লিপস্টিক, কয়েকটা দামি ব্র্যান্ডের পারফিউমের কাচের কারুকাজের বোতল। রুমের ভেতর একটা ছোট রুম। আবরাজ সব দিক চোখ বুলিয়ে নিয়ে একটা কানের দুল হাতে তুলে নিল। সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, পারফেক্ট সাব্বির। সাব্বির দরজায় দাঁড়িয়ে। ফিজা বাড়ি নেই, মহিতা বেগম এর সঙ্গে বিকেলে গিয়েছে। আবরাজের জন্য অবশ্য সুবিধা হয়েছে। আবরাজ সাব্বিরকে নিয়ে বেরিয়ে এলো। সাব্বির অল্প স্বল্প আর্চকের রুম ত্যাগ করার আগে একবার দেখল। আবরাজ খানের রুমে আসার সৌভাগ্য তার হয়ে থাকে, তবে কোনো দিকে ভালো করে লক্ষ্য করা মতো সাহস নেই। আবরাজ পছন্দ করে না ব্যাপারটা। সেখানে ফিজা নামের রমণীর 4 বছর এই রুম ছিল। তার জন্য অনায়াসে আসা যাওয়া পানির মতো সহজ ছিল। আবরাজ খান কিছুই বলেনি এ ব্যাপারে। বলবে কি, নিজের বউ হয় মেয়েটা তার। ড্যাশ 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 ড্যাশ। ইলা বেগম রাতের রান্নার প্রস্তুতি করছে। লিভিং রুম থেকে আবরাজ মাকে ডেকে পাঠালো। ট্রিনা বসে আছে একটা সিঙ্গেল সোফায়, হাতে ফোন। ইলা বেগম একটা ট্রে বুয়ার হাতে দিয়ে সাথে এলো। বুয়া ট্রে রেখে চলে গেল। ট্রেতে একটা গ্লাসে জোসার একটা মগে কফি রয়েছে। আবরাজ কফির মগটা তুলে চুমুক দিল। আশেপাশে যে কেউ আছে সে ব্যাপারে সম্পূর্ণ অগ্রাহ্য করে গেল আবরাজ। রিনাও নিজের উপস্থিতি জানান দেয় না। ইলা বেগম ছেলের পাশ একার বসে ছেলের কপালের আশেপাশের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন। মুখে হাত বুলিয়ে দেয়। আবরাজ গম্ভীর বলল, ও বাড়ি ফিরবে কখন আম্মু? কাল সকালে চলে আসবে আব্বা। অনেকবার করে বলে গিয়েছে। ইলা বেগম হাসি হাসি মুখে বলে। আবরাজ মায়ের সরল মুখের দিকে তাকিয়ে এরপর বসা ছেড়ে উঠে দাঁড়ালো। পাশে দাঁড়ানো সাব্বির স্যারের মতিগতি বোঝার চেষ্টা করে। আবরাজ ব্লেজার টেনে হাঁটা ধরে সদর দরজার দিকে। সাব্বির পেছনে দৌড়ায়। ইলা বেগম পেছনে থেকে ছেলেকে ডাকতে গিয়েও থেমে যায়। এরপর ট্রিনার দিকে একবার তাকিয়ে ফের রান্নাঘরে গেল। ট্রিনা টলমল চোখে আবরাজের যাওয়ার পথে তাকিয়ে থাকে। ড্যাশ 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 ড্যাশ। আব্রাহাম আর জুনাইদের বয়সের বেশ তফাৎ রয়েছে। তবে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল জার্মানি থাকতে। কিন্তু গতকাল জুনাইদ আসার পর আব্রাহাম একবার ও কথা বলেনি তার সাথে নিজ থেকে। সম্পূর্ণ এড়িয়ে চলছে। জুনায়েদের অবশ্য এতে কিছু যায় আসে না। সে নিজ থেকে ঘুরতে একার রিয়েছে আজ, ট্রিনাকে বলেছিল। তবে ট্রিনা আসেনি। জুনায়েদ গাড়ি ড্রাইভ করতে করতে আওড়াল। সাইকো মেয়ে মানুষ। গাড়ি থেকে নেমে আগে জুনায়েদ একটা ক্যাফেতে বসল। রাতের পরিবেশ বেশ দারুণ দেখতে ক্যাফেটা। তখন নজর একার পড়ল ওর সামনের একটা টেবিলে আব্রাহাম বসা, সাথে একটা মেয়েটার পেছনেরটা দেখা যাচ্ছে। পেছনে থেকে চিনার উপায় নেই। তবে জুনায়েদের বিচক্ষণ দৃষ্টি ঠিকই চিনে ফেলে সেই রমণীকে। বাঁকা হেসে টেবিল ছেড়ে ওঠে। গেল। হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে কফি দিতে বলে নিজে গিয়ে বসল আব্রাহামের পাশে। আচমকাই কেউ পাশে বসায় আব্রাহাম সহ উল্টো দিকে বসে থাকা রমণী কিছুটা চমকে উঠলেও নিজেদের ধাতস্থ করতে বেশি সময় নিল না। আব্রাহাম গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি এখানে কি করবো বলো? তোমরা তো ডোন্ট কেয়ারে রেখে দিয়েছ আমায়। জুনায়েদ সামনের টেবিলে বসা রমণীর দিকে তাকিয়ে বলে উঠল। আব্রাহাম গুরুগম্ভীর। জুনায়েদের রসিকতার ভালো লাগে না তার। সে সামনের রমণীকে উদ্দেশ্য করে বলল, ভাবি বাড়ি যান, আমার ড্রাইভার আপনায় পৌঁছে দিবে। ফিজার সাথে সাথে উঠে দাঁড়ালো।
ব্যাগটা কাঁধে তুলে কিছু না বলে বেরিয়ে এলো দ্রুত পায়ে। গতকালের করা আবরাজের বিহেভিয়ার ছিল অদ্ভুত। সে চায় না ফিজা জুনায়েদের সাথে কথা বলে। ফিজা অক্ষরে অক্ষরে পালন করল যেন তা। জুনায়েদ ফিজার পিঠের দিকে তাকিয়ে রইল। আব্রাহাম দাঁতে দাঁত চেপে বলে উঠল, অন্য কারো ব্যক্তিগত নারীকে এভাবে নজর দিতে হয় না। আমি অন্য কারোর ব্যক্তিগত নারীর দিকে নজর দিচ্ছি। তুমি তো নিজের ভাইয়ের বউয়ের দিকে নজর দাও। আব্রাহামের চোয়াল শক্ত হয়ে আসে ঘৃণিত এই কথায়। আব্রাহাম ঘাড় কাত করে বলে উঠল, আমি ভাইয়ের বউকে নিজের বোনের নজরে দেখছি। তোমার মতো জঘন্য দৃষ্টিতে দেখি না। আগে দেখতে, এখন দেখি না। আমার পার্সোনালিটি এতটাও খারাপ নয় যে সে অন্য কারোর বউ এটা জানার পরে একার ছনে পড়ে থাকবো। হ্যাঁ, এক সময় আমি তাকে ভালোবাসতাম, বাট সেটা শুধু আমার তরফ থেকে ছিল। আব্রাহামের করা জবাব। জুনায়েদ কিছু বলে না আর। ভাবার বিষয় আছে এখানে, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে। জুনায়েদ আকার নে নাকি আছে, তবে মেয়েটাকে এক রাতের জন্য হলেও তার চাই চাই ড্যাশ 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 ড্যাশ। ফিজা ক্যাফে থেকে বেরিয়ে আব্রাহামের গাড়ির কাছে এসে দাঁড়ালো। রাত আনুমানিক 9:30টা। ফিজা একবার ভাবলো বাড়িতে সে উবার কিংবা কোনো কিছু দিয়ে চলে যাবে, কিন্তু রাত বেড়েছে, একা যাওয়ার সাহস করে না। আব্রাহাম তার এক সময়ের খুব নিকটবর্তী বন্ধু, এখন আবার দেবর। বেশি কিছু না ভেবে গাড়িতে ওঠার সিদ্ধান্তে উপনীত হলো। তবে গাড়িতে সিটে বসতে পারল না। গাড়ির দরজা গাড়ির ড্রাইভার খুলে দেওয়া মাত্র কেউ ঝড়ের বেগে যেন উড়ে এলো। হেঁচকা টানে গাড়ি থেকে 2 হাত দূরে টেনে নিয়ে এলো। গাড়ি চেক করার প্রয়োজন মনে করল না। নিজের দানবীয় হাতের সাহায্যে কোমর জড়িয়ে ধরল মেয়েটার। লম্বা চওড়া কাঁধে তুলে হাঁটা ধরে উল্টো ঘুরে ড্রাইভার মাথা নত করে দাঁড়িয়ে সালাম দিল। গম্ভীর স্বরে পুরুষটা সালামের জবাব নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি আপনার স্যারকে নিয়ে চলুন, আমার বউয়ের জন্য আমি আছি। গাড়ির দরজা খুলে ব্যাক সিটে বসাতে ফিজা নিজের এলোমেলো চুল ঠিকঠাক করে বিরক্তিকর স্বরে বলে উঠল, এসব কি আবরাজ? রাস্তাঘাটে উকমুখ দেখানোর পথ বন্ধ করে দিচ্ছেন। ড্রাইভার আঙ্কেল কি ভাবছেন? আবরাজ ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে ফিজার সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল, আই ডোন্ট কেয়ার। আপনার কাছে এসব আই ডোন্ট কেয়ার হলেও বাট আই ডু। ফিজার এই কথায় যেন আগুনে কি ঢালে। আবরাজ জের সিট বেল্ট বাঁধল না। ফিজার দিকে ঝুঁকে এসে ঘাড়ের ওপর থেকে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভাসে গভীর ক্ষত, গোল গোল চিহ্ন। আবরাজ আবার সেগুলোর ওপর ঠোঁট বসালো। নিজের রক্ষ সিগারেটে পড়া উষ্ণ হসন্ত বয়ের সাহায্যে আবার তাজা করে ক্ষতস্থান। ফিজার দম বন্ধ হয়ে আসে। কলিজায় চিনচিন ব্যথা আর বুকে অসহ্য এক যন্ত্রণায় ককিয়ে ওঠে সে। আবরাজ ব্যথাতুর শব্দে আরো উন্মাদ হলো। গাড়ির ভেতর জ্বলতে থাকা লাইট অফ করে বউ অয়ের উষ্ঠদয় আঁকড়ে ধরল। ফিজা ফুপিয়ে উঠল। নিঃশ্বাসের শব্দ বলছে সে আহত। আবরাজের কর্মে সে মর্মাহত। আবরাজ বউকে সময় নিয়ে গাঢ় হতে প্রগাঢ় এক চুমু খেল। অন্ধকারের বুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের বাঁ পাশে ফিজার ডান হাতটা চেপে ধরে বলে উঠল, এই যে এখানে এখানে এসে একদম ঠিক করো নি তুমি। এজন্য তোমার শাস্তি প্রাপ্য সুগন্ধি ফুল।